সহকর্মী সুখন সরকার রয়েছেন আমার সাথে, ক্রীড়া সাংবাদিক। তার কাছে বেশ কিছু বিষয় জানতে চাই, তার মধ্যে বাংলাদেশ ক্রিকেট দল সম্বন্ধে জানতে চাই। বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানকে ধবল ধোলাই হোয়াইট ওয়াশ, হ্যাঁ বাংলা ওয়াশ যেটাকে বলে, যেটা করলো পাকিস্তানে গিয়ে তারপর দেশে ফিরছে। বাংলাদেশ তো নিঃসন্দেহে ভালো করেছে। তো বাংলাদেশ দলের পেছনে এখনও যিনি রয়েছেন হাথুরু সিংহে, তার ভূমিকা এই সিরিজে বা বিগত সময়ে, এমনকি যে বিশ্বকাপ হলো সেই বিশ্বকাপেও দলের পারফরমেন্স এবং তার ভূমিকা, এগুলো নানা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আপনি বিষয়গুলোকে কিভাবে দেখেন? না, আসলে সত্যি কথা বলতে যে আপনি যদি টি-20 বিশ্বকাপের কথা বলেন, ওই বিশ্বকাপে কিন্তু যেটা হয়েছে, বাংলাদেশ যে পর্যন্ত খেলেছে সেটা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ অর্জন। অর্থাৎ বাংলাদেশ এর আগে টি-20 বিশ্বকাপে কখনো এই পর্যায়ে আসতে পারে নাই। নাম্বার ওয়ান, এখানে আপনি তাকে মানে এই জিনিসটা তার সফলতা ধরবেন না ব্যর্থতা ধরবেন, এটা হচ্ছে আপনার বিষয়। তারও আগে ধরেন ওয়ানডে বিশ্বকাপ যেটা ছিল, ওয়ানডে বিশ্বকাপের কথা আলাদা, সেটা আসলে ডিজাস্টার হয়েছে। এটা টিমের মধ্যে একটা মানে কোচ, টিম, সিনিয়র প্লেয়ার সব কিছু মিলে একটা এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতির কারণে এখানে ভালো করেন। বাট সেখান থেকে ফাইট ব্যাক করার চেষ্টা কিন্তু টি-20 বিশ্বকাপে বাংলাদেশ করেছে এবং এই হাথুরু সিংয়ের আন্ডারেই করেছে। এবং যেটা আমরা এখন দেখলাম আর কি, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যে অবস্থান বর্তমানে, এখন এই মুহূর্তে যদি অবস্থানের কথা বলেন, তাহলে বাংলাদেশ সবার চোখে চোখে, সবার মুখে মুখে। কারণ ওয়ার্ল্ডের যতগুলো দেশ আছে টেস্ট খেলে, তারা কিন্তু বাংলাদেশকে নিয়ে এখন ভাবছে। যেরকম ভারত কিন্তু বাংলাদেশকে নিয়ে ভাবছে, কারণ কিছুদিন পরে ভারতের এগেনস্টে কিন্তু বাংলাদেশ খেলবে। কারণ পাকিস্তানের মাটিতে যে পাকিস্তানের উপর ডমিনেট করে টেস্ট ম্যাচ জেতা, এটা কিন্তু ছোটখাটো কোনো বিষয় না। র্যাঙ্কিং উন্নতি হয়েছে, 4-এ এসেছে। হ্যাঁ, র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে এবং সব কিছু মিলিয়ে বাংলাদেশ এই যে টেস্টটা জিতেছে, সেই টেস্টটা আসলে সবসময় বাংলাদেশের ক্ষেত্রে হয় না। এগুলো করবে বড় বড় দল, বড় বড় দলরা এরকম করে ম্যাচ জিতে, কিন্তু বাংলাদেশ দল কিন্তু এইভাবে ম্যাচ জেতা আসলে কখনো বাংলাদেশের মানুষ দেখে নাই। বাট পাকিস্তান সিরিজে এই জিনিসটা দেখা গেল। এটার একটা মাত্র কারণ হতে পারে যে, আমার মনে হয় যে প্লেয়ার যারা ছিল তারা মেন্টালি অনেক বেশি রিল্যাক্স ছিল এবং তাদের উপরে কোনো প্রেশার ছিল না। যে কোনো প্রেশারই হোক, প্রেশারের কথা বলছিলেন, আমি এখান থেকে একটু ধরতে চাই। বিসিবি বস কয়েকদিন আগে পদত্যাগ করলেন। বিসিবি বস এখন নতুন একজন আছেন, সেটাও অনেকে বলছেন যে সবচেয়ে বেশি জনপ্রিয় তিনি। জনপ্রিয়তা বা প্লেয়াররা তাকে খুব পছন্দ করেন, এমনিতেই ব্যক্তিগতভাবেই পছন্দ করতেন, এবং এমন একজন বিসিবি বস হয়ে আসছেন, সেই সমস্ত কারণে চাপমুক্ত এবং সেই কারণে ভালো করেছেন কি এটা বলা যায়? সেটা একটা কারণ হতে পারে। কারণ কি? কারণ হচ্ছে যে আপনি যখন বিসিবি বলেন বা অন্যান্য ফেডারেশন বলেন, ওই খেলার সাথে সংশ্লিষ্ট, ওই খেলা খেলেছে বা ওই খেলা সম্পর্কে জানে, যখন প্রধান দায়িত্ব পালন করেন, তখন কিন্তু আসলে প্লেয়ারদের পরিবেশ পরিস্থিতি কিন্তু তিনি বুঝেন। কোথায় সমস্যাটা? ফারুক আহমেদ হচ্ছে নিজে ন্যাশনাল টিমের প্লেয়ার ছিলেন, তিনি ন্যাশনাল টিমে দীর্ঘদিন খেলেছেন, তারপরে ডোমেস্টিক খেলেছেন, নিজে মাঠে খেলে আসছেন। সো সে জানেন প্লেয়ারদের কোথায় সীমাবদ্ধতা আছে, কোথায় সমস্যা আছে, কোথায় কি আছে, কখন প্লেয়ারদেরকে প্রেশারাইজ করা যাবে, কখন প্রেশারাইজ করা যাবে না। তো সব কিছু মিলে ওই যে বললাম যে নির্ভর, যে লাইক হয়তোবা মাঠে যারা আছে তারা চিন্তা করতেছে যে আমার জাতি একজন মানে বিসিবির প্রধান হয়েছে। আগে যে বিসিবির প্রধান ছিল তিনি কিন্তু আসলে ক্রিকেট কখনো খেলেন নাই, ক্রিকেট খেলার তার কোনো নলেজ ওই রকম ছিল না, হয়তো বা কাজ করতে করতে নলেজ যতটুকু হয়েছে। এবং আপনি যদি অ্যাকর্ডিং টু দেখেন, বাংলাদেশের বিসিবির প্রধান যারাই ছিল, তারাই ম্যাক্সিমামই হচ্ছে আউট অফ ক্রিকেট, যারা ক্রিকেট কখনো মাঠে খেলেনি, তারাই হচ্ছে বিসিবির প্রেসিডেন্ট হয়েছিল। সো সেই ক্ষেত্রে ওই নির্ভরতা থাকতেই পারে বাংলাদেশের প্লেয়ার। কারণ এখন যে বিসিবির প্রেসিডেন্ট, সে টোটালি মাঠের প্লেয়ার, সে মাঠ থেকে খেলে আসছে, সব কিছু মিলে হয়তো সেটাও একটা কারণ হতে পারে। যে আচ্ছা, তো নতুনই যে বিসিবি বস আসলো ফারুক সাহেব, আপনার কি মনে হয় যে আগের যেই মানে পরিচালনা পর্ষদেও পরিবর্তন এসেছে, আগের যেই কোচরা ছিল, এখানেও কি উনি কোনো মানে হাত দিতে পারেন? না, এটা তো আসলে নিশ্চিত হাত দিতে পারেন কি পারেন না, এটা সে যখন বিসিবির প্রেসিডেন্ট হয়েছে তার আগেও তিনি এটার একটা ইঙ্গিত দিয়েছে যে কোচ হাথুরু সিংকে তিনি রাখতে চান না বা সামহাও তিনি রাখবেন না। এটার অবশ্য পিছনের ইতিহাসও আছে। কারণ
একটা সময় কিন্তু তিনি প্রধান নির্বাচকও ছিলেন বাংলাদেশ দলের, এবং সে সময় কোচ কিন্তু হাতুরুস সিং ছিল, এবং কোনো একটা কারণে সে কিন্তু রাগ করে রিজাইন দিয়েছিল বা হচ্ছে বিসিবির সাথে আর সে কাজ করেনি। ওখানে হাতুরুর একটা প্রভাব ছিল। এখন সেই প্রভাবটা এখন আবার উল্টো হাতুরুর উপর পড়বে কিনা সেটা আসলে দেখার বিষয়। তারপরেও প্রধান বিসিবি বস যিনি আছেন তিনি কিন্তু বলে দিয়েছিলেন যে এটার উপর একটা হাতুরুর উপর প্রভাব পড়বে এবং হাতুরুস সিংকে হয়তোবা আর রাখা হবে না। কিন্তু এখানে ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশ দল একটা ফ্লোতে আছে। পাকিস্তানের মতো দলের বিপক্ষে 2টা টেস্ট ডমিনেট করে জেতা কম কথা না এবং কোনো সহজ কাজ না। এবং এরপরে ইন্ডিয়ার সাথে টেস্ট আছে, পরে সাউথ আফ্রিকার সাথে সিরিজ আছে, এবং এরপরে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সো নতুন কোচ এসে আসলে বাংলাদেশ দলটাকে কতটা আবার মানে একসাথে করতে পারবে সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। কারণ আপনার নতুন কোচ যখন আসবে তখন কিন্তু নতুন নতুন মানে আগের যে প্ল্যানিংগুলো ছিল সব কিছুই সে সাইডে রেখে নিজের মতো করে একটা পরিকল্পনা করবে, এবং সেই পরিকল্পনা করতে যে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত আমরা ভালো একটা টিম হয়ে তৈরি করতে পারবো কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন থাকে। আর আপনি যেটা বলছিলেন যে কোচ পরিবর্তন হবে কি হবে না সেটা হইতেই পারে, এবং আমরা কিন্তু মার্কেটে গুঞ্জন শুনছি যে কোচ পরিবর্তন হবে, হাতুরুস সিংকে বাদ দেওয়া হবে, বা এটাই পাকিস্তানের সাথে শেষ টেস্টই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনি দেখেন কাউকে আপনি বের করে দিবেন, কিন্তু তার আগে তার যে পারফরমেন্স, মানে পৃথিবীর ইতিহাসে কিন্তু এরকম নাই যে একটা কোচকে আপনি বের করে দিচ্ছেন তার আগের পারফরমেন্স আপনি হিসাব করতেছেন পাকিস্তানের মতো দলের বিপক্ষে 2টা টেস্ট জিতে তাদেরকে হোয়াইট ওয়াশ করা। সো এটা কিন্তু হাতুরুস সিং এর জন্য একটা প্রাউড ফিল করার মতো। কিন্তু আরও একটা ব্যাপার আছে, আমি একটু যুক্ত করতে চাই। এই যে হাতুরুস সিংহে জয়েন করার পর তামিম ইকবালের মতো খেলোয়াড়রা দল থেকে থাকলো না, সেটা মানে কি হাতুরুর সাথে মনোমালিন্য কিনা বা বিসিবি বসের সাথে কোনো মনোমালিন্যর বিষয় ছিল কিনা, কারো কোনো প্লেয়ার যেমন সাকিব আল হাসানের উপর কেউ কেউ বলছিলেন যে হাতুরুর সাথে সাকিবের সম্পর্ক ভালো বিধায় সে তামিমকে সরিয়েছেন। আসলে এই যে ওই সময়টাতে যে ভাঙন, একজন ন্যাশনাল টিমের একজন এরকম একজন মানে ইনফর্ম ওপেনার তাকে বাদ দিয়ে তারপর আমরা ওয়ানডে বিশ্বকাপে ওপেনারই পেলাম না, তানজিম সাকিবকে দিয়ে মানে পরীক্ষা করাতে করাতে অস্থির হয়ে গেলাম, কিছু করা গেল না, লিটন দাসও কিছু করতে পারলো না। ওপেনার মানে ওপেনার 2জন ছিল বা যারাই করতে গেছে তারাই মানে কোনো কিছু করতে পারেনি। এবং ওই আমি টি-20 বিশ্বকাপের আগে আমি ওয়ানডে বিশ্বকাপে হাতুরুর ভূমিকা এটা নিয়ে একটা তদন্ত কমিটি হওয়ার কথা, তার বিরুদ্ধে মানে ওইটার কি কোনো আলোর মুখ দেখেছে কোনো তদন্ত? ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছে, এবং এই কমিটি কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের সাথে ইন্ডিভিজুয়ালি বসেছে। ক্যাপ্টেন শান্ত থেকে শুরু করে সাকিব আল হাসান, তামিম ইকবাল থেকে শুরু করে সবার সাথে কিন্তু বসেছে, এবং এই রিপোর্টটা কিন্তু প্রস্তুত আছে, যে কোনো সময় বিসিবি এটা পাবলিশ করতে পারে। এখন দেখার বিষয় যে ওই যে রিপোর্টটা তৈরি হয়েছে সেই জায়গায় আসলে হাতুরুস সিং এর অবস্থানটা কোথায় ছিল। এবং কারণ আমরা কিন্তু দেখেছি যে অনেক ঘটনা ঘটেছে, মানুষ জানে, কিন্তু আসলে সেগুলো সত্যি না, অনেক রিউমারও মার্কেটে ছড়িয়ে গেছে। এখন সবকিছু মিলে এখন যে জিনিসটা সেই জিনিসটা হয়তো বা বিসিবি যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি বের করে নিয়ে আসবে। যদি এখনো পাবলিশ করা হয় না, হয়তো বা পাবলিশ করা হলে তখন বোঝা যাবে যে কোচ হাতুরুস সিং এর ওখানে কোনো দায় ছিল কি ছিল না, বা ক্যাপ্টেন এর দায় ছিল কি ছিল না, বা আমাদের সিনিয়র প্লেয়ার জুনিয়র প্লেয়ার সাকিব আল হাসান সহ অন্য কারো দায় কতটুকু ছিল। সব কিছু মিলিয়ে আসলে ওই রিপোর্টটার উপর ডিপেন্ড করতেছে যে আসলে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেট মানে আগামীর ক্রিকেটটা আসলে কোন দিকে যেতে যাচ্ছে। এবং কোচ একটা ফ্যাক্ট, মোটার আগে যদি আমি আপনাকে শেষ মানে যদি এক কথায় আপনাকে উত্তর দিতে বলি, কি হতে চলেছে আগামীতে হাতুরুস সিংহের ভাগ্যে? হাতুরুস সিং এর ভাগ্যে কি হতে চলেছে এখনো কিন্তু নিশ্চিত নয়। হ্যাঁ, বিসিবি প্রধান কিন্তু বলেছে যে হাতুরুস সিংকে পরিবর্তন করতে পারেন, এবং সাবেক কিছু প্লেয়ার যারা বিসিবির সাথে কর্মরত ছিল বা কর্মরত আছে, বা সাবেক নির্বাচক যারা ছিলেন, তারা কিন্তু আবার বলেছেন যে হঠাৎ করে এই মুহূর্তে হাতুরুস সিংকে বিদায় করে দেওয়া এটা দলের জন্যই খারাপ হবে। সো এখানে আসলে অনেক কিছু অ্যানালাইসিস ব্যাপার। আমাদের দেখতে হবে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ, বাংলাদেশ দলের স্বার্থ। এখন বাংলাদেশ দলের স্বার্থ দেখতে গিয়ে যদি হাতুরুকে ছেটে ফেলতে হয় তাহলে তাকে ছেটে ফেলা উচিত, এবং যদি মনে হয় যে না বাংলাদেশ দলের স্বার্থের জন্যই হাতুরুকে রাখতে হবে বা রাখতে হচ্ছে, তাহলে হাতুরুকে রাখা উচিত। আচ্ছা, যদি ধরেন হাতুরু কোনোভাবে টিকেও গেল, তাহলে কি উনি যেই এর আগে যেটা করতো যে উনি প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে ওনার একটা চয়েস ছিল বা একটু বেশি চাওয়া ছিল, ওনার একটা প্রাধান্য বেশি থাকতো, এই ক্ষমতাটাও কি থাকবে? যদি রঞ্জু দেখেন, আমি বলি
এই যে ব্যাপারটা প্লেয়ার চয়েস করা বা তার পছন্দ বা অপছন্দ, এটা শুধু হাতুরু সিংহের ব্যাপার না। আপনি নতুন কোনো কোচ নিয়ে আসেন, আপনি দেখবেন নতুন কোচও তাদের ফেভারিট প্লেয়ার আছে, বা তারা মনে করবে যে না আমার ওই জায়গাতে আমি এই প্লেয়ারকে কাজে লাগাবো। অ্যান্ড সত্যি কথা মানে ছোট্ট একটা যদি এক্সাম্পল দিই, আপনি যদি কোথাও কোনো বড় পোস্টে যান, আপনি তখন কি করবেন? আপনি চিন্তা করবেন হচ্ছে যে আপনি যাদেরকে ভালো চেনেন, আপনি যাদেরকে ভালো জানেন এবং আপনার কাছে যাদেরকে ক্লাসি মনে হয়, আপনারা তাদেরকে ইনফর্ম করবেন যে ভাই আসেন, আমাদের এখানে আসেন, আমরা একসাথে কাজ শুরু করি, বা হচ্ছে আমার টিমে আপনি আসেন। সো এটা শুধুমাত্র হাতুরু সিং এর ক্ষেত্রে না, আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোচ কেউই বলতে পারবে না যে সে হচ্ছে একদম পুরো সলিড, তার পছন্দের বাইরে কাউকে টিমে ইন করাচ্ছে, এবং অবশ্যই তার পছন্দ হয়েছে জন্যই তাকে ইন করাচ্ছে। এবং হাতুরু সিং এর জায়গায় অন্য কোনো কোচ আসলে দেখবেন যে একজন বাদ পড়েছে যে ভালো খেলছিল, আর সে বাদ পড়েছে, আবার আরেকজনকে টিমে নিয়ে আসা হয়েছে। যেমন বিশ্বকাপে তামিম ইকবাল এবং ডিপেন্ড করে, তামিমের ক্ষেত্রে হ্যাঁ এটা ডিপেন্ড করে, এটা হইতে পারে, এবার এরকম হতে পারে। এবং সবচেয়ে বড় ব্যাপার তামিম ইকবালের ব্যাপারটা হচ্ছে, তামিম ইকবাল নিজেই অবসরে গেলেন, নিজেই অবসর থেকে ফিরলেন, এবং তাকে কিন্তু বিসিবির থেকে বারবারই এক্সপোজ করা হয়েছে, তাকে অনেকবার বলাও হয়েছে। এবং তার সাথে যে বিসিবি প্রেসিডেন্ট সে সময় নাজমুল হাসান পাপনের বসার কথা ছিল, সেই বসা কিন্তু এখনো হয় নাই, প্রায় বছর কাছাকাছি। ঠিক আছে, তো সব কিছু মিলে আসলে আপনি এক পক্ষর সাথে মানে দোষ দেওয়া আসলে আমাদের পক্ষে সম্ভব না, যেটা আসলে আমরা জানি না, বাট আসলে ভিতরের ঘটনাটা কি।